পর্যন্ত যেই 4টি দল সেমিফাইনালে উঠে এসেছিল তারা সবাই যে ফেভারিট ছিল তা নয়। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলের জায়গা হলো না। পাকিস্তানকে নিয়ে অনেকেই অনেক রকম আশা ব্যক্ত করেছিলেন। সো বোঝাই যায় টি-20 এমন একটি সংস্করণ যেখানে মাঝারি বা বড় দলের মধ্যে পার্থক্য খুবই সামান্য। শুধু স্কিল নয়, মাঝ সমুদ্রে যারা দুঃসাহসী হতে পারে এ খেলা তাদের জন্য। আবার অন্যদিকে আজকের খেলা যদি বিশ্লেষণ করি, শুরুর আগে কেউ কখনোই আন্দাজও করতে পারেনি যে তীরে এসে এভাবে আফগানিস্তান তরি ডোবাবে। হয়তো এটি ক্রিকেটের সৌন্দর্য। দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, কো স্পন্সর জেডিসারএম, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। পুরো আয়োজন জুড়ে সাথে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ এবং অতিথি হিসেবে আমার সাথে যুক্ত রয়েছেন আমাদের সকলের প্রিয় সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ ভাই। ইশতিয়াক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কষ্ট করে সময় দিয়েছেন। এবং যথারীতি ফ্যান জোনে যারা রয়েছেন, 7 জন ফ্যান আমাদের সাথে যুক্ত রয়েছেন, যারা ক্রিকেটকে ভালোবাসেন, খেলাকে ভালোবাসেন এবং একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় থেকে তারা সবাই এসেছেন যেখানে খেলাধুলা, ফ্যাশন সব কিছুই চলে এবং শুধুমাত্র বিশেষায়িত নয়, সেখানে অন্যান্য বিভাগেও পড়াশোনা করানো হয়। তারা এসেছেন সম্ভবত BGME ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, সংক্ষেপে যাকে বলা হয় BUFT। আমরা ছোট্ট করে আপনাদের সাথে একটু পরিচয় হয়ে যাব। আসসালামু আলাইকুম। আমি সাবির আহমেদ আবির। আমি BGME ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যুক্তরত আছি এবং আমি অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিক্ষক। আমার ছোটোবেলা থেকেই আমার খেলাধুলা অনেক পছন্দ। আমি নিজেও অনেক ক্রিকেট খেলতাম এক সময়। এখন ওইভাবে খেলা হয় না, কিন্তু খেলাটা দেখার চেষ্টা করি এবং খেলা নিয়ে বিভিন্ন বিশ্লেষণ করা, অ্যানালাইসিস করাই আমার একটা শখ আপনারা বলতে পারেন। থ্যাংক ইউ। খুবই ভালো, খুবই চমৎকার। এরপর নেক্সট একটু পাস করে দেবেন। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে জাফরিন মিম। আমিও BGM ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে এসেছি, আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট। ওকে, ফাইন। নেক্সট। আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ। আমার পড়াশোনা শেষ। আমি BGME ইউনিভার্সিটিতে আছি, জব পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টে আছি, ওখানেই কর্মরত আছি। ওকে, এরপর নেক্সট। আসসালামু আলাইকুম, আমি ফাতিমা চৌধুরী। আমি BGME ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ছি। ফাইন। এরপরে আসসালামু আলাইকুম, আমার নাম জানাতুল মোমাক্তার রুহি। আমি BGME ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে এসেছি, ডিপার্টমেন্ট অফ অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট। খেলা আমার দেখা হয়, ছোটোবেলায় বেশি দেখা হয়তো আব্বুর সাথে, কিন্তু এখন একটু কম দেখা হয়। তারপরে বাংলাদেশের খেলাতে একটু বাংলাদেশের খেলা হলেই তখন খুব বেশি করে দেখা হয়। এরপর নেক্সট। আসসালামু আলাইকুম, আমি ফারদিয়া পারভেজ শাহিল। আমি BGME ইউনিভার্সিটি অফ ফ্যাশন টেকনোলজি থেকে এসেছি। আমি MT ডিপার্টমেন্টের অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি থেকে এসেছি। ফাইন। এরপরে লাস্ট। আসসালামু আলাইকুম, আমি তাসফিয়া আফরোজ। আমি BGME ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে 3য় বর্ষের শিক্ষার্থী এবং আমার ডিপার্টমেন্ট হচ্ছে অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট। ক্রিকেট আমার ছোটোবেলা থেকে খুব ফেভারিট। আমি ছোটোবেলা থেকে ক্রিকেট খেলতে খুব পছন্দ করি। এখন যেহেতু বড় হয়ে গিয়েছি, খেলতাম ছোটোবেলায়, এখন বড় হয়ে গিয়েছি, পড়াশোনার চাপের খেলা হয় না। তো আজকে এখানে এসে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ ফ্যান জোনে। ইশতিয়াক ভাই, আমরা পরিচয় হলাম এবং তারা একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন যেখানে ফ্যাশন এবং টেক্সটাইল নিয়ে মূলত তারা কাজ করেন। এরপরেও যে তারা খেলাকে ভালোবাসেন, বিশেষ করে ক্রিকেটকে ভালোবাসেন, এটা কিন্তু সাধুবাদ দেবার মতোই একটি। অ্যাবসলিউটলি পড়াশোনার মাঝে মাঝে খেলা যে দেখেন, তারা যে উৎসাহী, সাহস করে এসে একটা প্রোগ্রামে, হ্যাঁ, দ্যাট গোস টু শো হাউ কিন দে আর। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলবো। ইশতিয়াক ভাই, আমরা আজকে সকালের খেলাটা দিয়ে একটু জানতে চাইবো যে আফগানিস্তান প্রথমবারের মতো তারা এই মঞ্চে খেললো, অর্থাৎ সেমিফাইনাল থেকে ফাইনালে যাবার মতো একটা অবস্থা ছিল। আবার যদি সাউথ আফ্রিকার কথা বলি, তারা সবসময় এই স্টেজে এসে টি-20-র কথা বলি অথবা ওয়ানডের কথা বলি, এই জায়গাটা এসে কেন যেন তারা আটকে যায়, কিন্তু এবার কিন্তু তারা উতরে গিয়েছে। তো আরও বড় দুর্ঘটনার জায়গাটা হচ্ছে আফগানিস্তান সর্বনিম্ন স্কোর এই ম্যাচে তারা করলো। পুরো বিশ্লেষণটা একটু যদি জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। আমার মনে হয় প্রথমত দুই দলেরই জন্য এটা বড় অ্যাচিভমেন্ট ছিল, আফগানিস্তান বিশেষ করে, বিকজ খুব কম সময়ের মধ্যে তাদের যে প্রাপ্তিটা, 2017-এ তারা কেবলমাত্র হায়েস্ট লেভেলে উন্নীত হওয়ার পরে ইমিডিয়েটলি কোয়ালিফাইং টু প্লে ইন দ্য সুপার 8 অ্যান্ড দেন সেমিফাইনাল এট দ্য সেম টাইম। অবিশ্বাস্য তাদের খেলা। আমরা মনে হয় লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখেছি বড় বড় 4টা দলকে তারা হারিয়েছিল ইন দ্য 50 ওভার কম্পিটিশন, তারপরে অস্ট্রেলিয়ার কাছে গিয়ে তারা হারলো। অবিস্মরণীয় তাদের দ্যাট পারফরমেন্স, লেভেল অফ পারফরমেন্স।
সো ইট কেম এজ নো সারপ্রাইজ। তিনটা জায়গায় ফিল্ডিং, বোলিং, একেবারে ওদের মধ্যে সেই দ্যাট ডিটারমিনেশন এবং তাদের মধ্যে সেই জোশটা আছে। এবং এবারও বড় দুইটা দলকে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, আমার কাছে আমার মনে হয় আই উইল নট বি আউট অফ প্লেস টু সে যে এই বড় বড় দলের সাথে তাদের বাইল্যাট্রাল যে সিরিজ, বাইল্যাট্রাল যে খেলাগুলো হয় খুব একটা হয় বলে আমি আই ডোন্ট থিঙ্ক সো। হলে হয়তো বা পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এট বেস্ট। আমার মনে পড়ে না যে এদের সাথে ওরা বাইল্যাট্রাল খেলেছে। ওরা দে হ্যাভ বিন এবল টু এক্সেল এট দিস লেভেল বিকজ সবাই কিন্তু টি-20 খেলে। সো টি-20 ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে তারা যা এক্সপিরিয়েন্স, বিকজ তাদের উই অল নো যে তাদের ডোমেস্টিক স্ট্রাকচারটা কতখানি প্রফেশনাল, ওয়েল স্ট্রাকচার্ড, উই আর নট টু শিওর, বাট ইয়েট তারা যে পারফরমেন্স করেছে অবভিয়াসলি অনেক কৃতিত্ব পাওয়ার মতো। সাউথ আফ্রিকা অন দি আদার হ্যান্ড আমার মনে হয় যে সেই যে চোকার্সের যে ট্যাগটা ছিল সেটার থেকে আমার মনে হয় ফাইনালি দে আর being able to shed that tag, হ্যাঁ কিছুটা সরেছে তার খেলা দেখেই মনে হচ্ছে। অ্যান্ড আমার মনে হয় এরাও দের অল টি-20 স্পেশালিস্ট। এখন পর্যন্ত তো ব্যাটার যারা রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু সেভাবে আমরা পাচ্ছি না, খুব একটা না। তবে আজকের খেলাটাতে বোঝাই গেছে তারা খুব প্ল্যান্ড ওয়েতে খেলেছে, এক্সিকিউট করবে এবং প্রথম থেকেই তাদের ঠিক লাইন অ্যান্ড লেংথ, হস্টিলিটি, আবার এই প্লেয়াররা যে ওই মানের ফাস্ট বোলিং খেলে অভ্যস্ত না। আই মিন দে ডোন্ট প্লে অ্যাজ আ টিম রেগুলারলি অ্যাগেন্স্ট দিস কাইন্ড অফ বলার। আমার মনে হয় সাউথ আফ্রিকা আজকের খেলাটাতে দে ডিড দেয়ার হোমওয়ার্ক ব্রিলিয়েন্টলি, এক্সিকিউটেড ব্রিলিয়েন্টলি, অ্যান্ড পারফরমেন্স ওয়াজ দেয়ার ফর অল টু সি। অনেক ধন্যবাদ ইশতিয়াক ভাই, আপনার কাছে আবারও আসবো। আমরা একটু দর্শক আপনাদের পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস। নাফিস ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এবং পার্সোনালি, ব্যক্তিগতভাবে আমি আপনার খুব ভক্ত। হ্যাঁ, এর জন্য আপনাকে প্রশ্ন কি করব সেটা নিয়েও আমি একটু চিন্তিত। তবে আজকের খেলাটা নিয়েই করতে চাই। আজকে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা, বাংলাদেশ ভালোবাসি তো বারবার বাংলাদেশই চলে আসে। সাউথ আফ্রিকা এবং খেলা হলো আফগানিস্তানের মধ্যে। আফগানিস্তান আনফরচুনেট এই জায়গাটা এসে তীরে এসে তৈরি ডুবিয়ে দিল। যদিও তাদের অধিনায়ক বলেছিল যে আমরা এসেছি, আমরা আবারও আসবো, আবারও ফিরে আসবো, তাদের অধিনায়ক রশিদ খান বলেছেন। তো আজকের খেলা নিয়ে যদি ছোট্ট করে বিশ্লেষণ চাই আপনার কাছে। প্রথমত অল ক্রেডিট গোস টু আফগানিস্তান। আমাদের সবাই আফগানিস্তানের যে পারফরমেন্স এই ওয়ার্ল্ড কাপে হয়েছে বা লাস্ট ওয়ার্ল্ড কাপে হয়েছে, ইট হ্যাজ বিন ভেরি ইমপ্রেসিভ। আফগানিস্তান বিশেষ করে টি-20 ফরম্যাটে খুবই বিপজ্জনক দল এবং তারা গত দুইটা আইসিসি ইভেন্ট আনপ্রেডিক্টেবল না, গত দুইটা ওয়ার্ল্ড কাপ তারা খুব কনসিস্টেন্টলি ভালো ক্রিকেট খেলেছে। আফগানিস্তানের এই ওয়ার্ল্ড কাপে আমার দৃষ্টিতে ভালো করার অন্যতম যে বড় কারণটা সেটা হচ্ছে কি তাদের ফাস্ট বোলিং। আমরা আফগানিস্তানকে সবসময় জানি রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিবুর রহমান জাদরান, এখন নূর আহমেদ। তাদের স্পিন অ্যাটাক ওয়াজ অলওয়েজ ওয়ার্ল্ড ক্লাস। কিন্তু এই ওয়ার্ল্ড কাপে তারা সবচেয়ে বড় যেই জায়গাটাতে ইমপ্রুভ করেছে সেটা হচ্ছে কি তাদের ফাস্ট বোলিং। টপ 5 উইকেট টেকার্সের মধ্যে ফাজিল হক ফারুকি হায়েস্ট উইকেট নিয়েছেন। টপ 7-এর মধ্যে নাবিল হক রয়েছেন। তো আফগানিস্তান আসলে আগের যে বিশ্বকাপগুলো বা আগে বড় বড় ইভেন্টগুলোতে যেখানে স্ট্রাগল করেছিল, সেটা হচ্ছে কি তাদের ফাস্ট বোলিংটা ওরকমভাবে স্ট্রাইক করতে পারতো না। এতে দেখা যেত যে মিডল ওভার্সে এসে রাশিদ খান, মোহাম্মদ নবী এবং মুজিবুর রহমানের উপর অনেকটা প্রেশার পড়ে যেত। সেটা এবার ফাজিল হক ফারুকি এবং নাবিনুল হক একেবারে দূর করে দিয়েছেন। আরেকটা জায়গা যেখানে আফগানিস্তান সবার থেকে ভালো করেছে বিশেষ করে এই ওয়ার্ল্ড কাপে, সেটা হচ্ছে কি তাদের টপ অর্ডার ব্যাটিং। প্রত্যেকটা দলের অ্যাপার্ট ফ্রম ইন্ডিয়ার লাস্ট ম্যাচ রোহিত শর্মা ছাড়া প্রত্যেকটা দলের টপ অর্ডার ব্যাটসম্যান ফেল করেছে। ওয়ারেজ আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ থার্ড হাইয়েস্ট রান স্কোরার হচ্ছে গিয়ে ইব্রাহিম জাদরান। এই দুইটা জায়গাতে তাদের এত ভালো পারফরমেন্স এই ওয়ার্ল্ড কাপে তাদের এত দূর আসতে সাহায্য করেছে। এবং আফগানিস্তান তো আমরা সবসময় দেখেছি, ইভেন যখন আফগানিস্তান ক্রিকেট খেলা স্টার্ট করেছে 2010-11 দিক থেকে রেগুলার বৈশ্বিক ইভেন্টগুলোতে আস্তে আস্তে আসা শুরু করেছে। ফার্স্ট 2014 টি-20 ওয়ার্ল্ড কাপ তারা খুব অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলে। তারা পারুক বা না পারুক, তাদের অ্যাটিটিউডটা খুব অ্যাগ্রেসিভ এবং পজিটিভ একটা জিনিস। আপনি পজিটিভ ক্রিকেট খেলতে পারেন, আপনি ধীরস্থিরভাবেও খেলতে পারেন, বাট দে আর ভেরি মাচ অ্যাগ্রেসিভ। এবং সেটার ধারাবাহিকতায় তারা লাস্ট দুইটা ওয়ার্ল্ড কাপে তারা দেখিয়ে দিয়েছে যে দে আর নট ইজি পুশ ওভার এনিমোর। এবং আফগানিস্তান যেভাবেই ওয়ার্ল্ড কাপটা খেলেছে, এইটা আসলে বড় দলগুলোর এবং অ্যাসোসিয়েট নেশন যারা আস্তে আস্তে বৈশ্বিক মঞ্চে নিজের জায়গা করে নিচ্ছে, সবার জন্য একটা লার্নিং কার্ভ।
চমৎকার চমৎকার বিশ্লেষণ। আমরা নিশ্চয়ই আপনাদের কাছে আবারও আসবো একটু ফ্যান জোনে। একই বিষয় নিয়ে জানতে চাই, আজকের খেলা নিশ্চয়ই আপনারা দেখেছেন, যদি কেউ কিছু বলতে চান আজকের খেলা নিয়ে, যে কার খেলাটা, জি একটু মাইক্রোফোনটা পাস করে দিবেন, কার খেলা ভালো লেগেছে এবং আফগানিস্তান এই জায়গাটায় এই প্রথম তারা এসেছিল, তাদের একটা ফাইনাল খেলার স্বপ্ন ছিল, দুঃখজনক ভালো সত্য যে তারা ছিটকে গেছে। আফগানিস্তানের প্রথমত আমি আফগানিস্তানকে কংগ্রাচুলেশন জানাচ্ছি, বিকজ তারা সেমিফাইনালে এসেছে এবং তাদের এই দলটাকে এখন কেউ আর আন্ডারডগ বলতে পারবে না। তারা একটা বড় দলের মতোই খেলেছে এবং তারা এই টুর্নামেন্টে খুব কনভিনসিংলি তারা নিউজিল্যান্ডকে হারিয়েছে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে এবং তাদের ভাই যেটা বললেন শাহরিয়ার নাফিস ভাই, যে তাদের যে টপ স্কোরার, হ্যাঁ, রহমানুল্লাহ গুরবাজ এবং থার্ড যে শেখ ইব্রাহিম জাদরান, এই দুজনের স্ট্রাইক রেটও ভালো এবং হচ্ছে তাদের হাইয়েস্ট রান, এবং তাদের বলার যে আছে যে নাবিনুল হক আছে, ফজলুল হক ফারুকি আছে এবং থার্ড আছে হচ্ছে রাশিদ খান। তো সবাই খুবই ভালো পারফর্ম করেছে পুরো থ্রু আউট দ্য টুর্নামেন্ট। এবং তাদের যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে, তাদের হচ্ছে উইনিং মেন্টালিটিটা, যে তারা লাস্ট ম্যাচটা যেটা বাংলাদেশের সাথে তাদের খেলা হয়েছিল, সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশের সাথে খেলাটায় তারা যখন লাস্টে হেরে যেতে পারতো, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, তখন তাদের যে ডাগ আউটে যারা ছিল, জনাথন ট্রট তাদের যে কোচ, অথবা ডুয়াইন ব্রাভো, যারা মানে টি-20 একজন স্পেশালিস্ট, এবং তারা কতটুকু টেন্সড, প্যাশন খেলার ব্যাপারে, তাদের আনন্দের যে একটা বিষয় ছিল এবং তারা খেলাটা নিয়ে কতটুকু সিরিয়াস, এই জিনিসটা আমাদেরকে খুবই মানে ভালো লেগেছে এবং তারা সার্টেনলি তারা ডিজার্ভ করে এই সেমিফাইনাল আসাটা। আজকের ম্যাচটা যদি আমরা বাদ দেই, যে আজকে তারা খুবই কম রান 56 রান অল আউট হয়ে গেছে, আজকের ম্যাচটা যদি আমরা বাদ দেই, থ্রু আউট দ্য টুর্নামেন্ট তারা খুবই ভালো খেলেছে। এবং জি একটু সবার কাছে একটু করে শুনি, এক লাইন করে যদি আপনারা বলেন যে আজকের খেলা কেমন লাগলো। আজকের খেলাতে আসলে ওয়ান সাইডেড খেলা ছিল, যে সবাই আমরা দেখেছি যে ওয়ান সাইডেড খেলাই বলতে গেলে ছিল, যে আফগানিস্তান এতদিন খুব ভালো খেললেও আসলে সবাই খুব আশা ছিল যে আজকে আফগানিস্তান হয়তো এগিয়ে যাবে, তারা আসলে এই ম্যাচটা আনফরচুনেটলি খেলা তো সব সময় তানভীর এক্সপেকটেশন ছিল যে আফগানিস্তান জিতবে। বাংলাদেশের পরে আফগানিস্তানেরই সাপোর্ট করেছি, কিন্তু আসলে যেই মাঠটায় খেলা হয়েছে, আসলে এই মাঠটায় অত বেশি রান করা, মানে বিগত বছরের যত ইতিহাস আছে ব্রান লারা স্টেডিয়ামে 100 রানের উপরে খুব কমই হয়েছে। তো আগে থেকে ভেবেছি যে রান খুব কম হবে, কিন্তু এত যে কম হবে আসলে বুঝতে পারিনি। তবে আফগানিস্তানের জন্য রান কম হলেও ওদের বোলিং যে লাইন যে ওদের হার্ড, আমি ভাবছি যে কোনো একটা দুর্ঘটনা ঘটতেও পারে। শেষ পর্যন্ত খেলা দেখেছি এবং এটাই ভেবেছি। দুর্ঘটনা ঘটেই গেল আসলে। আর পেছন থেকে কেউ কিছু বলতে চান? একটু মাইক্রোফোনটা পাস করতে হবে পেছনে। আফগানিস্তানের প্রতি এক্সপেকটেশন ছিল, বাট তাদের একটা জিনিস পজিটিভ ছিল, সেটা হচ্ছে আফগানিস্তান যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, অ্যান্ড ওদের হোম গ্রাউন্ডে নিজেদের খেলার কোনো এক্সপিরিয়েন্সই নেই, ওদের নিজেদের কোনো খেলার মাঠ নেই, ওরা ডিফারেন্ট কান্ট্রিতে যে খেলে আসে, সেখান থেকে ওরা এই পর্যায়ে এসেছে। আই থিঙ্ক দে ডিজার্ভ দিস পজিশন। সো আজকে হয়তো বা ওরা ব্যাকফুটে ছিল, সবসময় সবার ভালো ডে যায় না, বাট স্টিল আফগানিস্তান ভালো খেলেছে আমার মতে। ওকে, তবে সবাই আফগানিস্তানের পক্ষে যে না, খেলাটা ভালো আফগানিস্তান খেলেছে, হয়তো দিন সবার একরকম যায় না, যেমনটি আপনি বলছিলেন। আর কেউ কিছু বলতে চান যুক্ত করতে? জি, আফগানিস্তানের প্রতি একটা সবারই তো এক্সপেকটেশন ছিল, যেহেতু ওরা খুব ভালো খেলে এসেছে। ইনফ্যাক্ট অনেকেই আফগানিস্তানকে ফাইনাল খেলবে ভারতের সাথে এরকম একটা যোগ বিয়োগও করে ফেলেছে। হ্যাঁ, যেমন আমি চিন্তা করছিলাম যে হয়তোবা ইন্ডিয়ার সাথে অথবা ইংল্যান্ডের সাথে ওরা যাবে, অ্যাটলিস্ট ফাইনালে পৌঁছাবে, বাট আনফর্চুনেটলি হয়তোবা ওদের আজকে লাক ফেভার করে নাই, বাট নেক্সট টাইম হয়তোবা আরও ভালো নিয়ে আসবে বা আরও ভালো খেলবে, এতটুকুই। ওকে, আর কেউ কিছু? জি, এবার ওয়ার্ল্ড কাপে আফগানিস্তান যেভাবে খেলে আসছে, আর যেমনটা সবাই বললো, এবার আফগানিস্তানের ওপর সবার আলাদা একটা এক্সপেকটেশন ছিল যে ভালো করবে, কারণ ভালো করছিল। সো আজকের ম্যাচটাও আশাবাদী ছিলাম যে আফগানিস্তান জিতবে, বাট থাকে না, লাক ফেভার করেনি এর জন্য, বাট ইটস ওকে। আফগানিস্তান ডিজার্ভ করে এখানে আসা। বলেছেন রশিদ খান বলেছেন যে আমরা আবার ফেরত আসবো, আবারও ফিরে আসবো। ওকে, আমরা আফগানিস্তানের জন্য সমবেদনার পাশাপাশি অবশ্যই আগামীতে ভালো খেলবে সেই প্রত্যাশা করি। দর্শক, আমরা এবার আপনাদের কাছে একটু যেতে চাই। আমরা সবার সাথে কথা বলবো, আপনাদের সাথে একটু কথা না বললে আপনারা হয়তো মন খারাপ করবেন, এই জন্য আপনাদের সাথে একটু কথা বলতে চাই। গতকালে আমরা কুইজ দিয়েছিলাম এবারের বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট কে নিয়েছেন। এ অপশন ছিল তানজিম হাসান সাকিব এবং বি ছিল রিশাদ হোসেন।
যিনি বিজয়ী হয়েছেন প্রথমেই আপনাকে অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন জানাচ্ছি এবং আপনার প্রাইজটি যথাসময়ে পেয়ে যাবেন। আপনি উত্তরার একজন বন্ধু মোহাম্মদ সোহানুর রহমান, আরও একবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের কুইজ খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কিন্তু যারা দর্শক আপনারা দেখছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন। সাউথ আফ্রিকা কতবার বিশ্বকাপ ফাইনাল খেলেছে? সাউথ আফ্রিকা কতবার বিশ্বকাপ ফাইনাল খেলেছে? অপশন এ 1, অপশন বি হচ্ছে 2। তো এই আপনারা যদি মেসেজ করতে হবে আপনাদের মোবাইলের অপশনে গিয়ে, মেসেজ করতে হলে WC লিখে স্পেস দিতে হবে, এ অথবা বি লিখে পাঠিয়ে দিতে হবে 26969। এই নাম্বারে যত খুশি তত, এবং উত্তর পাঠানোর শেষ সময় আগামীকাল অর্থাৎ শুক্রবার দুপুর ঠিক 2টা পর্যন্ত, এবং সর্বোচ্চ উত্তরদাতা যিনি তিনি 1000 টাকার মোবাইল রিচার্জ যথাসময়ে আপনি পেয়ে যাবেন। আমরা এবারে আপনাদের কাছে একটু আসতে চাই, ইশতিয়াক ভাই, আমরা একটু ওনাদের সাথে একটা কুইজ খেলে আসতে চাই। আপনারা সবাই প্রস্তুত তো? দর্শকদের কুইজ দিলাম, এবার আপনাদের জন্য একটা কুইজ রাখি। খুব সহজ করে প্রশ্ন করব, যিনি উত্তরটি জানবেন তিনি হাত তুলবেন, যখন বলা হবে আপনারা অ্যান্সারটা দিবেন। খুব সহজ করে আমি জিজ্ঞেস করি, খুব সহজ প্রশ্ন আমি লিখেছি, আবারও বলছি। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত মোট কয়টি কি হয়েছে? হ্যাট্রিক হয়েছে। আচ্ছা, আমি প্রশ্নটা আপনি বললেন, এখানে হাত তুলেছেন, সরি এখানেও হাত তুলেছেন, দুজন। আমরা কে আগে? I think he was quickest. Sorry, ladies. Yeah. ladies first হতে পারেনি না, say first because he knew what the question was. টোটাল 3টা হ্যাট্রিক হয়েছে, এর মধ্যে 2টা প্যাট কামিন্স আর একটা করেছে ক্রিস জর্ডান। বাহ, এবং ব্যাখ্যার সহ উত্তর দিয়েছেন, অভিনন্দন আপনাকে। আমরা ওনাকে অবশ্যই বিজয়ী বলতে পারি, এবং সাথে সাথে আপনার প্রাইজটিও আমি দিয়ে দিতে চাই। আপনাকে অভিনন্দন। থ্যাংক ইউ। That's why he's a teacher. থ্যাংক ইউ। এবং আপনারা যারা রয়েছেন আপনাদের হতাশ হবার কোনো কারণ নেই, কারণ এরপরও আরও একটা কুইজ রয়েছে। এবার খুব মনোযোগ দিয়ে শুনতে থাকেন এবং রিকল করতে থাকেন যে কি হতে পারে প্রশ্ন, এবং আমরাও বিজয়ী হব। নাফিস ভাই, আপনার কাছে একটু আসি, যে প্যাট কামিন্সের কথা বলছিলেন। প্যাট কামিন্স কিন্তু যখন বিশ্বকাপ শুরু হয় তখন কিন্তু তাকে জিজ্ঞেস করা হয়েছিল সংবাদ সম্মেলনে, একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে অস্ট্রেলিয়া এবার বিজয়ী হবে, ফাইনালে যাবে। তাকে যখন জিজ্ঞেস করা হলো সেমিফাইনাল 4টি দলের মধ্যে আর কে কে হতে পারে, তিনি বলছেন যে অস্ট্রেলিয়া তো ঠিক আছে, এবং বাকি 3টি আপনারা যাকে খুশি তাকে ভাবতে পারেন। এই যে তার ভেতরে একটা পাত্তা না দেওয়ার একটা ছিল, ভাব ছিল। এর পরবর্তীতে আবার আফগানিস্তানের কয়েকজন আবার এটা নিয়ে ট্রল করেছেন, কিন্তু দিন শেষে আসলে ক্রিকেটই জিতে গিয়েছে, যে যাই বলুক না কেন। একটু জানতে চাইবো। না, প্যাট কামিন্সের এই কথাটা পাত্তা দাও না, আমি এভাবে দেখি না। এটাতে কনফিডেন্স, এবং অস্ট্রেলিয়া 6টা ওয়ানডে ওয়ার্ল্ড কাপ জেতা দল, T20 ওয়ার্ল্ড কাপ তারা চ্যাম্পিয়ন হয়েছে, তো এই কনফিডেন্সের জায়গা থেকে তারা এই কথাটা বলতেই পারে। আফগানিস্তানের সাথে যেই ম্যাচটা ছিল, এই ম্যাচটায় আফগানিস্তান ওয়াজ আ বেটার পারফর্মার, এই জন্য তারা কোয়ালিফাই করতে পারেনি। কিন্তু আপনি যদি দেখেন অস্ট্রেলিয়ার কোয়ালিফিকেশন করার সব রাস্তায় কিন্তু খোলা ছিল। আপনি যেই কথাটা বললেন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, যে ক্রিকেট আসলে জিতেছে। আফগানিস্তান ওই ম্যাচটা যেভাবে খেলেছে, তারা অস্ট্রেলিয়াকে কোনোভাবেই কোনো সুযোগ দেয়নি, এবং লাস্ট ওয়ার্ল্ড কাপে গ্লেন ম্যাক্সওয়েলের যে অতি মানবীয় যে ইনিংসটা, এরকম আমার দৃষ্টিতে আমি যতদিন খেলা দেখেছি ওয়ানডে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ইনিংস। আফগানিস্তানকে হারানোর জন্য কিন্তু ওরকম একটা ইনিংস ম্যাক্সওয়েলের খেলতে হয়েছিল। তো আফগানিস্তান তাদের যেই রিভেঞ্জটা সেটা এই ওয়ার্ল্ড কাপে পেয়েছে। তবে আফগানিস্তান ওয়াজ আ বেটার টিম অন দ্যাট ডে, এবং ক্রিকেট এটা হতেই পারে। তো সেক্ষেত্রে এবারে যে ভবিষ্যৎবাণী যারাই দিয়েছেন, আমরা বড় বড় বেশ কয়েকজনের ভবিষ্যৎবাণী আমার কাছে একটু ডেটা রয়েছে, এই ভবিষ্যৎবাণী আসলে কতখানি কার্যকর হলো কি হলো না যদি আমি একটু বলি। যে ব্রায়ান লারা বলেছিলেন যে এবার সেমিফাইনালিস্ট 4 দল, তিনি বলেছিলেন ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান। মোটামুটি 3টি দল উতরে গেছে, ওয়েস্ট ইন্ডিজ বাদ পড়ে গিয়েছে। সুনীল গাভাস্কার বলেছিলেন ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, 2টি বাদ পড়ে গেছে। শন পলক বলেছিলেন ভারত, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ এরকম আরও প্রায় 5-7 জন বলেছেন, মোটামুটি কাছে গিয়েছেন, পুরোপুরি অনেক ক্ষেত্রেই হয়নি। এবারে ওয়ার্ল্ড কাপটা আসলে ইশতিয়াক ভাই আপনি কি বলবেন, মানে যদি আমার মনে হয় যে কি সৌন্দর্য কিছুটা এখানে কম মনে হচ্ছে? সৌন্দর্য বলতে এই ওয়ার্ল্ড কাপে আমরা ওরকম বড় বড় স্কোর দেখিনি, এবং ইন্ডিভিজুয়াল স্কোরস ওরকম আমরা কোনো 17 রান দেখিনি এবার, যেটা T20-তে অ্যাটলিস্ট T20-তে অত সহজ 17 রান করা তা না,
বাট এট লিস্ট ওয়ার্ল্ডস বেস্ট প্লেয়ার্স আর প্লেইং, সেখানে তো আমরা একটা তো আশা করতে পারি। সেটা আমার মনে হয় যে ইউএসএ উইকেটসগুলো ঠিক আইসিসি ইভেন্টস, ওয়ার্ল্ড কাপ ইভেন্ট হোস্ট করার মতো ইয়েগুলো ছিল না মনে হলো, এটা সবাই স্বীকার করেছে। ভেবেছিলাম যে ওয়েস্ট ইন্ডিজে এসে থিংস উইল ইমপ্রুভ, বাট সেখানেও আমার মনে হয় সাব স্ট্যান্ডার্ড উইকেটসে খেলা হয়েছে, নট দি আইডিয়াল উইকেট যেখানে ব্যাট বল সমান সুযোগ পাবে, যেখানে আফটারঅল টি20 ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট ইজ অল অ্যাবাউট 4 ছক্কার খেলা এবং এসেন্সিয়ালি ব্যাটসম্যানস গেম। তো সেটা আমরা দেখিনি। ওইটা ছিল আই থিঙ্ক দ্য ফার্স্ট ইয়ে যেটা প্রাপ্য ছিল ওয়ার্ল্ড কাপ, বাট যেটা প্রাপ্তি হয়েছে সেটা হচ্ছে আফগানিস্তান কোয়ালিফাইং অ্যান্ড সাউথ আফ্রিকা ফাইনালি গোয়িং টু ফাইনালস, যেটা আমার মনে হয় সাউথ আফ্রিকার মতো এত একটা পাওয়ারফুল একটা ক্রিকেটিং নেশন ফর মেনি ইয়ার্স was missing out on these finals because of this so-called choker একটা, আমার মনে হয় সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারছে। আমরা হয়তো বা আগামীতে উইল ফাইন্ড এ নিউ সাউথ আফ্রিকা, নেক্সট ওয়ার্ল্ড কাপ থেকে নিউ ফেভারিটস সাউথ আফ্রিকা উইল অলওয়েজ বি কনসিডার্ড। সো আমার মনে হয় যে এইগুলো জিনিস ভালো। আর ইউএসএতে খেলা হয়েছে, ইউএসএ তো উই অল নো যে আইসিসি খুব চেষ্টা করছে টু প্রমোট ক্রিকেট ইন দ্য ইউএসএ, বিকজ যে সেটা যদি হয় ইট উইল বি গুড ফর ক্রিকেট, ইউনো। তো ভালো মন্দ মিলিয়ে সবই আছে। ইনফ্যাক্ট যখনই মানে যতগুলো শো আমাদের প্রতিদিনই শো হচ্ছে, আজকে হয়তো একরকম প্রেডিকশন আমরা নিয়ে যাই, কিন্তু কালকে এসে দেখছি না, প্রেডিকশনটা একেবারে উল্টো হয়ে যাচ্ছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে নিশ্চয়ই আলাপ করব। বাংলাদেশের প্রসঙ্গে যদি এবার একটু আসি, বাংলাদেশ অল্পতে খুব বেশি তুষ্ট হয়, এটা থেকে বেরিয়ে আসা দরকার কিনা আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, নিঃসন্দেহে আমরা তো উই আর অ্যামংস দ্য টপ 10, তো আমাদেরকে তো চিন্তা করতে হবে অ্যাজ দ্য বেস্ট। আমরা ইন্টারন্যাশনাল হয়ে যদি লোকাল চিন্তা করি, দ্যাট উইল নট ডু গুড, ইউনো। উই আর দ্য অ্যামংস দ্য টপ, উই হ্যাভ টু বি অ্যামংস দ্য বেস্ট। সো যেরকম কোচ দিয়েই শুরু করি, ইউনো। কোচের ছিল যে আমরা 8 নম্বরে গেলে আমাদের জব ইজ ডান, দ্যাট ইজ নট দ্য ওয়ে। আমার মনে হয় যে আই মিন আমাদের প্লেয়াররা ওয়াই শুড দে নট ওয়ান্ট টু বি বেটার দেন বিরাট কোহলি? আমার মনে হয় যে এইগুলো জিনিস নিজের থেকে আসতে হবে, বিকজ স্কিলের দিক দিয়ে আমার মনে হয় না যে আমাদের অনেক বলতে পারে যে আমাদের প্লেয়ারদের সে স্কিলস নাই। আমি না, ইভেন শাহরিয়ার নাফিজ মে ডিফার উইথ মি, আমি মনে করি স্কিলস যে এগুলো সব কিছু আছে, ইটস অল আ ম্যাটার অফ মাইন্ড। আরেকটা হচ্ছে যে তার সামনেই বলি, এবং এটা আই হ্যাভ বিন সেইং ইন মেনি অফ দিজ প্রোগ্রামস, যে আমাদের ছেলেদেরকে যদি আমরা এই যে সেকেন্ড টিয়ার থার্ড টিয়ার টিমস যেগুলো, যেমন তোমার বেঙ্গল টাইগার্স, হাই পারফরমেন্স টিমস, এ টিম, এগুলোকে যদি ঘন ঘন যদি বিদেশে পাঠাই টু প্লে 3-day 4-day ম্যাচেস উইচ ইজ ক্লোজার টু টেস্ট ম্যাচ, আমরা যদি প্লেয়ারদেরকে টেস্ট ম্যাচের জন্য যদি আমরা উই আর টেস্ট প্লেয়িং নেশন, আমরা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি শুড অলওয়েজ অ্যাট অল টাইমস বি টু ইমপ্রুভ অ্যাজ আ টেস্ট প্লেয়িং নেশন। টি20 তো রয়েছে, এটা তো থাকবেই, এটা নতুন সংযোজন, ইউনো। 2000 টেস্ট পেলাম, এরপরই আমরা ক্রিকেটটা কিন্তু আসলে সেভাবে আমরা যদি এই টিমগুলোকে যদি বিদেশে না পাঠাই, ডিফিকাল্ট কন্ডিশনসে ডিফারেন্ট এবং ডিফিকাল্ট কন্ডিশন যদি খেলে যদি অভ্যস্ত না করে, কারণ আমাদের দেশের যে কন্ডিশন যেটাতে খেলি, আমার মনে হয় এইটা ওদেরকে ওই মানের প্লেয়ার হতে প্রস্তুত করার জন্য যেগুলা উপকরণ লাগে, আমার মনে হয় যে, কারণ এই জন্য যে আমাদের ডোমেস্টিক ক্রিকেট আর ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু 15-20 তফাৎ। অন্যান্য দেশে যদি দেখি, ডোমেস্টিক ক্রিকেট অ্যান্ড টেস্ট ক্রিকেট ইজ অলমোস্ট অ্যাট পার। তো যেই জন্য আমার মনে হয় যদি ওই লেভেলে যদি খেলে আমাদেরকে যদি প্রুভ করতে হয়, আমার এই জিনিসটা আমাদেরকে শুরু করতেই হবে। ঘন ঘন হয়তো বা করে, উই ডোন্ট নো, হয়তো বা, বাট আই থিঙ্ক উই ডোন্ট গেট টু নো। এটা যদি হয়, ঘন ঘন যদি আমরা ক্যালেন্ডার করি, ইউনো, যে আন্ডার 19 হাই পারফরমেন্স বাংলাদেশ টাইগার্স, গিভ 5 years, বাংলাদেশ যদি 5 বছরে এরকম একটা প্ল্যান নেয়, 5 years পরে দেখেন কি হয়। আমি একটু এখানে অ্যাড করতে চাই, থ্যাঙ্কস ইশতিয়াক ভাই ব্যাপারটা রেজ করেছেন। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা উনি বলেছেন, যেটা উই ডোন্ট গেট টু নো। আসলে অ্যাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমি যেহেতু এখানে কাজ করি, আমরা যেহেতু নন প্রফিট অর্গানাইজেশন, আমরা খুব বেশি প্রচার এবং প্রসারে বিশ্বাস করি না। আমাদের মেইন প্রোডাক্ট অবশ্যই বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম। বাট যেহেতু এই ইস্যুটা রেজ হয়েছে, আমি জাস্ট একটু দর্শকদের ইনফরমেশনের জন্য জানাতে চাই, বাংলাদেশ আন্ডার 19 ন্যাশনাল টিম বছরে 3টা ইন্টারন্যাশনাল সিরিজ খেলে। বাংলাদেশ এ টিম অন অ্যান অ্যাভারেজ বছরে 3টা সিরিজ খেলে, কোনো বছরে 2টা হোম 1টা অ্যাওয়ে,
কোনো বছরে 2টা অ্যাওয়ে 1টা হোম। বাংলাদেশ হাই পারফরমেন্স স্কোয়াড বছরে একটা অ্যাওয়ে ট্যুর করে, এটা আমাদের যেটা টার্গেটই থাকে যে আমরা বাইরের ডিফিকাল্ট কন্ডিশনে এদের পাঠাবো। সো এই যেহেতু বাংলাদেশ ন্যাশনাল টিম সব সময় খেলে, বাংলাদেশ ন্যাশনাল টিম সব সময় আলোর সামনে থাকে, এই অ্যাক্টিভিটিসগুলোর সামনে খুব বেশি প্রচার করি না, বাট দ্য প্রোগ্রাম ইজ দেয়ার। এবং মাঝখানে যেটা হয়েছে 2 বছর কোভিডের জন্য এভরিথিং ওয়াজ শাট ডাউন, এবং কোভিডের পরপরই কিন্তু এই কথাগুলো খুব বেশি আসা শুরু করেছে যে আমরা ওয়াই ডোন্ট উই ট্যুর মোর, বাট এটা কিন্তু খুবই রেগুলার প্রোগ্রাম, একদম প্ল্যান করা। ধরেন আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, বাংলাদেশ 2026 অথবা 2027 সালে অস্ট্রেলিয়াতে টেস্ট খেলতে যাবে, যেইখানে খেলতে যাবে এই বছর বাংলাদেশ এ টিম কিন্তু সেখানে ট্রাভেল করছে টু প্লে 4 ডে ম্যাচেস এগেন্স্ট পাকিস্তান এ। বাংলাদেশ এই বছর পাকিস্তানে যাবে আগস্ট মাসে, বিফোর দ্যাট উই আর গোয়িং টু পাকিস্তান টু প্লে 2 4 ডে ম্যাচেস 3 1 ডে ম্যাচেস। বাংলাদেশের এরকম ঠিক এভাবে একদম প্ল্যান করা। যেমন বাংলাদেশ যেহেতু 2026 সালে অস্ট্রেলিয়াতে যাবে, অস্ট্রেলিয়ার এই প্রোগ্রাম যেহেতু অত স্ট্রং না বা ওরা তো রেগুলার খেলে না, উই আর সেন্ডিং আ টিম টু নিউজিল্যান্ড নেক্সট ইয়ার টু গেট অ্যাক্লামেটাইজড। তো এই জিনিসগুলো আমরা যদি থেকে শুরু হয়েছে, ফ্যান্টাস্টিক, দিস ইজ হোয়াট উই নিড। না এটা আসলে বেসিক্যালি কোভিডের আগে একটা সিচুয়েশন ছিল যে বছরে হয়তো একটা হোম একটা অ্যাওয়ে ট্যুর হতো, বাট এখন উই আর এমফাসাইজিং আমাদের যেহেতু হাই পারফরমেন্স স্কোয়াড আছে, এ টিম রয়েছে এবং আন্ডার 19 প্রোগ্রাম হয়েছে, আমাদের 2-3টা ডিপার্টমেন্ট মিলে অ্যাটলিস্ট 6টা হোম এবং অ্যাওয়ে সিরিজ হয়। সো আমরা যেহেতু এই জিনিসগুলো খুব বেশি প্রচার করি না, বা মেইন স্ট্রিম মিডিয়া আসলে নেগেটিভগুলোর দিকে খুব বেশি ফোকাস থাকে, তো এই কারণে তারা হয়তো এই ভালো কাজগুলো প্রচার করে না দেখে হয়তো দর্শকরা ওভাবে জানতে পারে না। সো আই উড রিকোয়েস্ট দ্য মিডিয়া হাউসেস টু এমফাসাইজ মোর যে ন্যাশনাল টিমের খেলা তো সবাই দেখে, সো ওয়াই ডোন্ট ইউ ফোকাস অন দোজ ওয়ার্ক অ্যাজ ওয়েল। ধরেন আমাদের টেস্ট টিম, আমাদের গত 2 মাস ধরে আমাদের হোয়াইট বল ক্রিকেট হচ্ছিল। অন দ্য আদার হ্যান্ড আমাদের 20-25 জন সিনিয়র টেস্ট প্লেয়ার হ্যাজ বিন ট্রেনিং ইন এক্সট্রিম হিট, গত 2 মাস ধরে কিন্তু তারা টেস্ট ম্যাচের প্রিপারেশন নিচ্ছে। সো এই জিনিসগুলো যখন আরেকটু বেশি প্রচারিত হবে, দেখুন আমরা তো নিজে ঢোল নিজে বাজাতে পারি না, এই ব্যাপারগুলো যখন প্রচারিত হবে তখন সাধারণ দর্শক যারা কনভিন্সড, যারা দেখে তা দে উইল বি কনভিন্সড যে না, দ্য প্লেয়ার্স আর ডুইং রাইট। আমরা অনেক সময় যেটা দেখা যায় কি যে হ্যাঁ বাংলাদেশ ন্যাশনাল টিমের পারফরমেন্স আপস অ্যান্ড ডাউনস থাকে, বাট অনেক সময় যেটা দেখা যায় যে এই জিনিসগুলো না জানার কারণে আমরা ঢালাওভাবে বলি যে বাংলাদেশ টেস্টের জন্য প্রিপারেশন নেয় না কেন, বা ওয়ানডের জন্য প্রিপারেশন নেয় না কেন, বা T20-র জন্য প্রিপারেশন নেয় না কেন। দ্য প্রোগ্রামস আর দেয়ার। এখন আলটিমেটলি ন্যাশনাল টিমের রেজাল্ট কী হয় এইটার উপর অনেক কিছু ডিপেন্ড করে যে আসলে কী হচ্ছে, বাট দ্য প্রোগ্রামস আর দেয়ার। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইজ যেহেতু নন প্রফিট অর্গানাইজেশন, দে আর ইনভেস্টিং হেভিলি। যেমন ডারউইনের যেই ট্যুরটা, এইটা নর্মালি ট্যুরগুলো হয় কি বাইল্যাটারাল হয়, যে তুমি আমার দেশে খেলো, আমি তোমার সব খরচ বেয়ার করবো, আমি তোমার দেশে গেলে তুমি আমার দেশে সব খরচ বেয়ার করবে, বাইল্যাটারাল হয়। বাট এই সিরিজটা কিন্তু একদম 100% সাবসিডাইজ বাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সো এরকম অনেকগুলো সিরিজ এরকম হচ্ছে। যেমন এই বছর আমরা T20 ওয়ার্ল্ড কাপের আগে উই অর্গানাইজ আ সিরিজ ইন ইউএসএ। এখন অনেকে বলতে পারেন ইউএসএর সাথে খেলে কী লাভ হতে আগে রেজাল্টের কথা বলছি না, যে কী লাভ হলো বা কী লাভ হতে পারে। দেখুন বাংলাদেশের এই টিমে যে প্লেয়ারগুলো আছে তারা এদের মধ্যে 2-1 বাদে কেউই ইউএসএ যায় নাই। ইউএসএ 11 ঘন্টা টাইম ডিফারেন্স, আপনার বাংলাদেশে যখন দিন তখন ইউএসএতে রাত। সো একটা জায়গায় টাইম জোনের সাথে অ্যাডজাস্ট করতে তো 7 থেকে 10 দিন সময় লেগে যায়। ইউএসএর কন্ডিশনে খেলে অ্যাটলিস্ট উই কেম টু নো এই ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএর রেজাল্টগুলো কেমন হবে। আমরা এই বছর আনফর্চুনেটলি আমরা সেমিফাইনাল আফগানিস্তানের কাছে হেরে গিয়েছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই লস্ট টু আফগানিস্তান ইন আ গ্লোবাল ইভেন্ট। আমরা 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত আইসিসি ইভেন্টে কোনোদিন আফগানিস্তানের কাছে হারি নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এই স্ট্যাটগুলো কিন্তু অনেকেরই জানা নাই। তো আমরা যদি এই ম্যাচটা জিতে যেতাম তাহলে তো একটা অ্যাভারেজ পজিশনে আমরা থাকতাম, বাট দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইজ অলওয়েজ ডুইং দেয়ার হোমওয়ার্ক। এখন দিন শেষে বাংলাদেশ টিমের রেজাল্টের উপর আসলে পুরো জিনিসটা রিফ্লেক্ট করে, এবং তখন আসলে বলা যায় যে না বিসিবি হয়তো কাজ করছে না বা বিসিবি ইজ নট লুকিং ইনটু ইট, বাট অল দ্য প্রোগ্রামস আর দেয়ার এভরিথিং। আমার প্রশ্নটা ছিল একটু ভিন্ন। আমার প্রশ্নটা ইশতিয়াক ভাই বলেছিলেন যে গ্রুপ পর্বে অনেকগুলো খেলা হচ্ছে দেশে এবং দেশের বাইরে, আপনারা অনেকগুলো প্ল্যানিং করেছেন, বাট আমাদের কি সন্তুষ্টির জায়গাটা না? আমাদের দেখুন প্রথমত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এই জায়গাটা আপনি বলছিলেন যে নিজের ঢোল নিজে পেটানো ঠিক হবে কিনা বা উচিত কিনা, কিন্তু এখন যেই সময়টা সেই সময়টা কি সেই সময় আসছে কিনা, বা সোশ্যাল মিডিয়ার যুগে এখন এই জায়গায় 2টা প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। প্রথমত
একজন ফর্মার ক্রিকেটার হিসেবে এখন এবং বিসিবির সাথে সংযুক্ত একজন ব্যক্তি হিসেবে আমি মনে করি যে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্রিকেট একটা চলমান প্রক্রিয়া। এখানে আপনি এই বছর ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে গেলেন, পরের বছর কিন্তু আত্মসৃষ্টির কোনো সুযোগ নেই। যেটা চলে গিয়েছে সেটা চলে গিয়েছে, আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে পারি। 1 2 নাম্বার, এখন বাংলাদেশ ক্রিকেট 2023 সাল পর্যন্ত আমি ওভারঅল দেখি আমরা হোমে টেস্ট ম্যাচ রেগুলার জিতি, অ্যাওয়েতে আমরা জিতা শুরু করেছি, ওয়ানডেতে উই আর ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট সাইড, যদিও র্যাঙ্কিং শো করে না, বাট আমরা বিদেশেও জিতছি, দেশেও জিতছি। T20 ক্রিকেটে আমরা দেশেরও জিতছি, দেশের বাইরে জিতা শুরু হয়েছে। এখন আমরা যখন 2000 সালে ইন্টারন্যাশনাল ক্রিকেটে একদম পথ চলা শুরু করেছি, আমরা যখন খেলা দেখতাম, আমি যখন ছোট ছিলাম, আমরা হচ্ছে গিয়ে বাংলাদেশ জাতীয় দল ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে উই আর হ্যাপি। আমি যখন খেলা শুরু করেছি আমাদের মধ্যে একটা তাড়না ছিল যে উই নিড টু স্টার্ট উইনিং। এরপরে সাকিব তামিমদের যে জেনারেশন, তারা রেগুলার সিরিজ জেতা শুরু করেছে। এখন আমাদের ফোকাস, নাম্বার 1 ফোকাস গ্লোবাল ইভেন্টে ভালো করা। আমরা যতক্ষণ পর্যন্ত না গ্লোবাল ইভেন্টে ভালো, মানে কি সেমিফাইনাল খেলা, ফাইনাল খেলা না করতে পারবো, এখানে আত্মতুষ্টির কোনো সুযোগই নেই। 1 আর 2 নাম্বার, ইন্টারন্যাশনাল ক্রিকেট যেহেতু যতদিন ক্রিকেট খেলা থাকবে, এই বায়োলেটারাল সিরিজগুলো চলতেই থাকবে, কখনোই আত্মতুষ্টির সুযোগ নেই, কারণ আমাদের প্রতিদিনই ভালো করতে হবে এবং ভবিষ্যতের জন্য প্ল্যান করে ভালো করতেই হবে। ছোট্ট করে এক বাক্যে যদি দুজনই বলেন যে আমাদের যারা জাতীয় দলের প্লেয়ার এখন যারা রয়েছেন তাদের কি নতুন করে ভাবনার কোনো জায়গা রয়েছে কিনা বা ভাববার সময় এসছে কিনা? আমি একজন প্লেয়ার হিসেবে আমি একজন প্লেয়ার হিসেবে যেটা মনে করি, বাংলাদেশ জাতীয় দল ইজ সাচ এ প্লেস যেটা সব সময় সবার দৃষ্টিতে থাকবে। এখানে আপনি ভালো করবেন, আপনি থাকবেন, এখানে আপনি ভালো করবেন না, আরেকজন আপনাকে রিপ্লেস করবে। সো ইট অল কামস টু পারফরমেন্স। পারফরমেন্স যে করবে সে দলে থাকবে, যে পারফরমেন্স করবে না তাকে অন্যের জন্য জায়গা ছেড়ে দিতে হবে। এটাই চলমান প্রক্রিয়া। অনেক ধন্যবাদ ইশতিয়াক ভাই। আমি মনে করি এখানে বিসিবির যতখানি করার, বিসিবির আন্তরিকতার খুব বেশি ঘাটতি নাই বলে আমি মনে করি। এখানে প্লেয়ারের উপরে কিন্তু নির্ভর করে। প্লেয়াররা যারা ইন্টারন্যাশনাল লেভেলে খেলছে, কয়েকজন প্লেয়ার আছে যে তার মধ্যে ওই বার্নিং ডিজায়ার, আই ওয়ান্ট টু বি বেটার দেন বিরাট কোহলি। এটা প্লেয়াররা নিজেদেরকে জিজ্ঞেস করতে হবে, যে এখন এই জায়গাটা বলি যে একজন বা দুজন প্লেয়ার দিনের পর দিন খারাপ খেলছেন, তাকে নেওয়া হচ্ছে এবং তার রিপ্লেসমেন্টে যে কাকে নেবে সেটাও হয়তো কর্তৃপক্ষ জানেন না। তো এই যে একটা সিনারিওটা, এটা আমার মনে চেঞ্জ হবে যদি হোয়াট শাহরিয়াজ নাফিস হ্যাজ সেড, এটা যদি আমরা রেগুলারলি মানে তার কথা অনুসারে যদি আমরা দেখি, উই ডোন্ট নিড মিডিয়া টু সে মাচ। যদি এটা হয়ে থাকে, গিভ 5 ইয়ার, আমি তো বললাম তো, গিভ 5 ইয়ার্স, এগুলো যদি রেগুলারলি হয়ে থাকে, ইট ইজ উই আর বাউন্ড টু সি সাম ইম্প্রুভমেন্ট। এখন দ্যাট ডাজ নট মিন 5 বছর কি আমরা চ্যাম্পিয়ন হওয়া শুরু করবো। আমাদের মধ্যে একটা কনসিস্টেন্সি আসবে। হোয়াট উই ওয়ান্ট টু সি ইজ কনসিস্টেন্সি and give the opposition a hard time across all formats. That is what we want. Jeta, a test match jeta, one day jeta is not the end all and be all. Consistently এক এবং একাধিক প্লেয়ার যেন ইন্টারন্যাশনাল লেভেলে ভালো খেলে, টিম হিসাবে and individually, that is when we will see that changes are coming. And সেটা হবে only এই প্রোগ্রামটা যদি without fail 5 বছর যদি হয়, আমার মনে হয় যে মোটামুটি বড় ধরনের একটা পরিবর্তন আসবে। এবং কারণ সাধারণ মানুষজন খেলা পাগল বাঙালি, ক্রিকেট পাগল বাঙালি, এই মানুষদেরকে আসলে অনেক কষ্ট দেওয়া হচ্ছে। এই খেলা দেখেন আর খেলা শেষে কান্না করেন, খেলা দেখেন খেলা শেষে কান্না করেন। এটা হয়তো আমি নিজে সহ আমরা দেখতে চাই না। যারা আছেন এবং জাতীয় দলের প্লেয়াররা যদি আমাদের কথা শুনে থাকেন, তাদেরকেও আমরা আহ্বান জানাবো এই কষ্টটুকু আমাদেরকে আর দেবেন না। এবং ফ্যান জোনে যারা আছেন তাদের কাছেও একটু শুনতে চাই। বাংলাদেশ এবং আফগানিস্তানের কথা বলছিলাম এবং অল্পে তুষ্ট হচ্ছেন, কোচও একই কথা বলছেন। কোচও বলছেন যে আমরা সুপার 8-এ যাওয়াটাই আমাদের লক্ষ্য, এরপরে আমাদের আর না গেলে এটা যদি যাই সেটা আমাদের অতিরিক্ত পাওয়া। একটু বলবেন এক বাক্যে করে বলেন। আমি একটু বলতে যাচ্ছি যে আমি গতকালকে একটা ইন্টারভিউ দেখছিলাম অনিল কুম্বলের। তো উনি বলছিলেন যে বাংলাদেশের যিনি কোচ আছেন বর্তমানে হাতুড়ে সিংহে, উনি বলেছেন যে সুপার 8-এ গেলেই আমরা এখন যা পাবো তাই বোনাস, সুপার 8 আমরা চলে গেছি। তো এই জিনিসটা উনি সমালোচনা করেছেন যে আমাদের মধ্যে উইনিং মেন্টালিটিটা নাই এবং লাস্ট ওই মোমেন্টের জন্য তো আমরা খেলি নাই। আমাদের একটা ক্রিকেটীয় কালচার আছে এবং এই কালচারটা আরও এনরিচড হইতে পারতো যদি আমরা ওই ম্যাচটা একটা সুযোগ নিতাম। 73 বলে 116 রান, তো এটা কিন্তু নেওয়া যায় এবং এটা কিন্তু ইজিলি গেটেবল অনেক ক্ষেত্রে। আমরা 10টা উইকেট ছিল, এর মধ্যে 6 ওভার ছিল আমাদের পাওয়ার প্লে। সো আমরা এই সুযোগটা আমার মনে হয় নিতে পারতাম। আর আরেকটু একটু এক লাইনে বলতেছি যে শাহরিয়ার নাফিস ভাই যেটা বললেন যে বিসিবি ইজ ডুইং দেয়ার হোমওয়ার্ক,
ঠিক আছে, কিন্তু আমরা বিসিবির কাছে একটা রিকোয়েস্ট করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের যেমন আইপিএলে অনেক প্লেয়ারকে এনওসি দিচ্ছে না। মুস্তাফিজুর রহমানকে জিম্বাবুয়ের জন্য সাথে খেলার জন্য আইপিএলে কয়েকটা ম্যাচ খেলিয়ে বাংলাদেশে ব্যাক করানো হলো, পরে তাকে জিম্বাবুয়ের সাথেও 3টা ম্যাচ বসায় রাখা হয়েছিল। জিম্বাবুয়ে কিন্তু এই টি-20 ওয়ার্ল্ড কাপেই নাই। সো এনওসি তাসকিনকে এর আগে 3বার ওরা সিলেক্ট করলো, কিন্তু এনওসি দেওয়া হয় নাই। তো তাদের এই ছাড়পত্র না দেওয়ার কারণে আমাদের কিন্তু আমরা ওইখানে যেই মানের খেলোয়াড়রা খেলেন তাদের সাথে খেললে কিন্তু আমাদের প্লেয়ারদেরও অনেক এক্সপিরিয়েন্স বাড়বে, যেটা আফগানিস্তান 8টা প্লেয়ার আইপিএল খেলেছে এবার। এরপর আর কেউ কিছু? আচ্ছা, আমি একটু ভিন্ন প্রশ্ন করতে চাই। ভিন্ন প্রশ্ন হচ্ছে আজকের খেলাটা নিয়ে একটু আসি। এই কথাগুলো নিয়ে অনেক কথা হলো, একটু আজকে 8:30টায় খেলা রয়েছে, আরেকটি সেমিফাইনাল, কাকে এগিয়ে রাখবেন ছোট্ট করে যদি বলেন পেছনে? আমি কিছু বলতে চাই যে আজকের খেলা নিয়ে। হ্যাঁ, আজকের খেলা নিয়ে যেটা হবে সেখানে হচ্ছে আসলে আমরা জানি যে ইংল্যান্ড হচ্ছে লাস্ট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ছিল, আবার এখান থেকে হচ্ছে ইন্ডিয়া এখন পর্যন্ত একটা ম্যাচও হারেনি। তো এটা আসলে আমরা বলতে পারি যে একটা টাফ কম্পিটিশন হতে যাচ্ছে। তো বলা যাচ্ছে না আসলে কে এগিয়ে যাবে, তারপর আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডিয়া এগিয়ে যেতে পারে। ইন্ডিয়া এগিয়ে যেতে পারে। আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, আমি একটু প্রথমে স্যারের সাথে অ্যাড করতে চাচ্ছিলাম আগের বিষয়টায় যে আমরা খুবই বাংলাদেশ থেকে আশাবাদী। তারা যদি এতটুকু বলে যে 8-এ উঠেই তারা স্যাটিসফাইড, আগেরটা হচ্ছে বোনাস, বাট আমরা তাদের থেকে খুবই আশাবাদী। আমরা চাই যে তারা ওয়ার্ল্ড কাপটা জিতুক। তো তারা যদি এই মেন্টালিটিতে খেলে তাহলে আমাদের জন্য খুব খুশি হয় যে আমরা জিনিসটাকে আমাদের জন্য তারা খেলতেছে বা আমাদের জন্য কিছু করতেছে। ওকে, অনেক ধন্যবাদ। আমরা এবার আপনাদের জন্য আরেকটি কুইজ, আমি বলেছিলাম প্রস্তুত তো সবাই? ওকে, কুইজটি করে দিতে চাই। এবারের বিশ্বকাপ এক ইনিংসে এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর কার? আচ্ছা, আমরা পেছনে, ওখানে মনে হয় সম্ভবত হাত তুলেছেন উনি আগে। হ্যাঁ, পেছনে। জি জি জি, প্লিজ প্লিজ প্লিজ। রহমানুল্লাহ গুরবাজ। রহমানুল্লাহ গুরবাজ ব্যক্তিগত বলেছে, ব্যক্তিগত। আর কেউ? আর কেউ বলেন। আর কেউ পারছেন না? এই যে আপনাকে একটু মাইক্রোফোনটা দেন। নিকোলাস পুরান, 98। উত্তর সঠিক হয়ে গেছে, কিন্তু উনি কিঞ্চিত বলেছেন নিকোলা বলে পরে এখন শাহরিয়ার নাফিস ভাই এবং প্রফেসর সাহেবের ইয়েটাই উনি যেহেতু একটা পেয়েছেন, এখন যদি উনি ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অভিনন্দন আপনাকে, একটু গিফট আমরা দিয়ে দিই। অভিনন্দন, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি ইশতিয়াক ভাই এবং নাফিস ভাই। আমরা যদ্দূর আবহাওয়ার জায়গাটায় শুনলাম যে ফাইনাল যেদিন হবে সেদিন 93% বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টি হয় তাহলে খেলাটা কি? বৃষ্টি হলে রিজার্ভ ডে আছে, পরের দিন যাবে। রিজার্ভ ডে আছে? হ্যাঁ, ফাইনালে রিজার্ভ ডে আছে। ফাইনালে? জি, ওকে ওকে। আচ্ছা, তাহলে তো হয়ে গেলই। আর সেমিফাইনাল যদি আজকেও বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা, এই ম্যাচটারও রিজার্ভ ডে আছে। এই ম্যাচটাও আছে। আচ্ছা, উই থট দ্যাট সম্ভবত নাই, আজকেরটাতে নাই, সম্ভবত আজকেরটাতে নাই। আমি অবাক হলাম। এটাই ছিল, তাহলে ওইটা রিজার্ভ নেই। পরপর 2 দিন খেলা হয়ে যাওয়ার জন্য ওইটা রাখেন। এই খেলাটা হওয়ার কথা ছিল, বাট ফাইনালে রিজার্ভ ডে আছে, এটা কনফার্ম। আজকেরটা আমি বলছি যদি না হয় সেক্ষেত্রে কি হতে পারে? এটা বাইলসটা দেখতে হবে। এটা আমার মনে হয় ইন্ডিয়া উইল গো থ্রু। হ্যাঁ, আজকে যদি বিঘ্নিত হয়, এই বিতর্ক মোটামুটি চলতেই থাকবে। বৃষ্টি হোক চাই না হোক, খেলাটা হোক, এটাই আমরা চাই। দর্শক, আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ। আপনারা কষ্ট করে আমাদের অনুষ্ঠানটি দেখেছেন এবং এর সাথে শেষ করছি। গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, কো স্পন্সর জেডিসারেম, আবিবা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। অনেক 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 ধন্যবাদ। আগামীকাল আবারও দেখা হবে।